বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের প্রথম সেমিস্টারের বাংলার অনলাইন ক্লাস অলরেডি শুরু করেছিলাম। প্রথম সেমিস্টারের বাংলার অনলাইন ক্লাসে যে সিলেবাস রয়েছে সেখান থেকে পুঁই মাছা গল্প অলরেডি পড়িয়েছি এবং সাম্যবাদী কবিতা পড়িয়েছি। যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলি দেখোনি বা পাওনি, প্রথম কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে কিংবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা দেখে নিতে পারো। চলে আসছি আজকে প্রথম সেমিস্টারে বিড়াল প্রবন্ধটি পাঠ্য আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। এই প্রবন্ধ নিয়েই আজকে আলোচনা করব। সম্পূর্ণ টেক্সট ধরে ধরে আমরা আলোচনা করব। প্রথমেই উৎস প্রসঙ্গে জেনে নিই না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর, যেটি 1875 খ্রিস্টাব্দে প্রকাশ পায়, এই গ্রন্থ থেকে এই প্রবন্ধটিকে নেওয়া হয়েছে। না, কমলাকান্তের দপ্তর, তোমরা যদি গ্রন্থটি দেখো না, সেখানে দেখবে 13 নম্বর প্রবন্ধ হচ্ছে এই বিড়াল প্রবন্ধটি। চলে আসছি চরিত্রের ভিড়। এই বিড়াল প্রবন্ধে দুটো চরিত্র রয়েছে, দুটো চরিত্রের কথোপকথনের মধ্য দিয়েই এই বিড়াল প্রবন্ধটি রচিত। এখানে প্রথম চরিত্র বিড়াল আর দ্বিতীয় চরিত্র হচ্ছে কমলাকান্ত চক্রবর্তী। দুটি চরিত্রের মধ্য দিয়েই এই প্রবন্ধটি গেছে, তাদের কথোপকথনের মধ্য দিয়েই। না, এখানে তোমরা পঞ্চতন্ত্রের গল্প পড়েছ না, সেখানে বিভিন্ন পশু পাখির মুখে বিভিন্ন সংলাপ বসানো হয়েছিল না, পশু পাখিরা কথা বলছে। এখানে ঠিক কিছুটা এইরকমই ইউজ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। না, তিনি বিড়ালের মুখেই সংলাপ ইউজ করে দিয়েছেন। এখানে বিড়াল, শুধুমাত্র বিড়াল পরিচয়ই কিন্তু থাকেনি। এই বিড়াল চরিত্রটি একটি রূপক বলতে পারি। না, বিড়াল এই চরিত্রের আড়ালে তিনি অন্য কিছু কথা বা অন্য কোনো মানুষকে তিনি দেখাতে চেয়েছেন। না, সমাজে যারা শোষিত, বঞ্চিত, দরিদ্র মানুষ, তাদের প্রতীক করে তুলেছেন এই বিড়ালকে। না, বিড়াল যা কিছু বলেছে এই প্রবন্ধের মধ্যে, আসলে সেটি স্বয়ং বঙ্কিমচন্দ্রেরই কথা। আর কমলাকান্ত, এই যে চরিত্রটি পাবো না, কমলাকান্ত চরিত্রটি সাধারণ মানুষের থেকে একটু আলাদা। সে আফিম খায় এবং নেশার মধ্যে সে কিছুটা বাস্তব জগতে বিচরণ করে, কিছুটা কল্পনার জগতে বিচরণ করে। এই কল্পনার মধ্যে দিয়েই সে বিড়ালের সাথে কথোপকথন করছে, কারণ এই রকম লোক ছাড়া বিড়ালের সাথে কিভাবে কথোপকথন করা যায়। এরপর রচনার প্রেক্ষাপট, যে প্রবন্ধটি রচনা হয়েছিল কেমন প্রেক্ষাপটে। না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সমাজমনস্ক মানুষ ছিলেন। সমাজ নিয়ে তিনি অনেক লেখা লিখে গেছেন। তার মধ্যে কমলাকান্তের দপ্তর এই গ্রন্থটা একটি গুরুত্বপূর্ণ। এই গ্রন্থের সমস্ত লেখাই প্রায় সমাজ নিয়ে লেখা। আমাদের এই বিড়াল প্রবন্ধটিও তার কিন্তু ব্যতিক্রম কিছু নয়। 19 শতকে সমাজে ধনী এবং দরিদ্রের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়ে গিয়েছিল। এই বৈষম্য লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বিশেষভাবে আঘাত করত, যে ধনীরা ধনীই হতে চলেছে এবং যারা গরিব তারা আরও গরিব হচ্ছে, কেন এমনটা হবে। তিনি এটা নিয়ে কিন্তু ভাবতেন। তিনি দেখেছিলেন যে এক শ্রেণী বিত্তবান, তারা খোশ মেজাজে থাকছে, তারা নানা ধরনের বিলাসবহুল জীবনযাপন তারা চালাচ্ছে এবং তারা প্রচুর খাওয়া দাওয়া করে, নানান ধরনের খাবার তারা অপচয়ও করে। অন্যদিকে একটা শ্রেণীর মানুষ তারা খেতেই পায় না। বিত্তবান যারা, তারা এই অনাহার ক্লিষ্ট মানুষদেরকে নিয়ে কিছুই ভাবে না, বিন্দুমাত্র ভাবে না। অনাহারে মরার যন্ত্রণা সহ্য করতে না পেয়ে এই যে শোষিত বঞ্চিত মানুষগুলি যারা খেতে পায় না, তারা যখন চুরি করে বা চুরির রাস্তা বেছে নেয়, তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই বিত্তবানেরা এগিয়ে আসে। এটিই বঙ্কিমচন্দ্রর খুব খারাপ লেগেছিল, যে না খেতে পেয়ে মানুষ একদিকে মরবে, তারা যখন চুরি করে খাবার সংগ্রহের জন্য কিছু করবে, তখন বিত্তবানেরা এগিয়ে আসবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। বঙ্কিমচন্দ্র শোষিত, বঞ্চিত, অনাহার ক্লিষ্ট মানুষদের হয়ে কথা বলতে চেয়েছিলেন এবং তাদের যন্ত্রণা তুলে ধরতে চেয়েছিলেন কোনো লেখার মধ্য দিয়ে। আমাদের এই বিড়াল প্রবন্ধটিতে তিনি সেইটিই করেছেন। না, বিড়ালের রূপক বা ছদ্মরূপে তিনি তার মনের সেই কথাগুলো বলে দিয়েছেন, যে অনাহার ক্লিষ্ট মানুষরা যে কথা সমাজে বুক উঁচিয়ে বলতে পারছে না, না বিড়াল সেই কথাগুলো বলে দিচ্ছে। চলে আসছি এরপর এই বিড়াল প্রবন্ধের টেক্সট ভিত্তিক আলোচনায়। প্রবন্ধটি শুরু হচ্ছে এইভাবে। না, আমি শয়নগৃহে 4 পায়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। 4 পাই মানে 4 পাওয়ালা খাট। তাহলে আমিটাকে, না আমি আগেই বলেছি কমলাকান্ত এই ক্যারেক্টারটা। কমলাকান্ত বলছে
যে আমি শয়নগৃহে মানে শোয়ার ঘরে চারপায়ের উপর বসে অর্থাৎ খাটিয়ার উপর বসে হুঁকো হাতে ঝিমুচ্ছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, একটু আলো জ্বলছিল অল্প স্বল্প। দেওয়ালের উপর চঞ্চল একটি ছায়া প্রেতবৎ নাচিতেছে। প্রেতবৎ মানে ভূতের মতো, প্রেতের মতো নাচছে একটি ছায়া। আহার প্রস্তুত হয় নাই, অর্থাৎ এখনও খাওয়ার হয়নি। এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে, নিমিলিত লোচনে মানে চোখ বুজে আমি ভাবছিলাম, আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলুর জিতিতে পারিতাম কিনা। এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল ম্যাও। অর্থাৎ এই অংশটুকুর যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এরকম দাঁড়াবে, কমলাকান্ত বলছে যে আমি আমার শোয়ার ঘরে চারপাই খাটিয়ার ওপর বসে আমি হুঁকো হাতে ঝিমুচ্ছিলাম। একটু আলো জ্বলছিল এবং একটি দেওয়ালে ছায়া পড়ছিল। সেই ছায়াটা দেখতে কিছুটা ভূতের মতো লাগছিল এবং সেই ছায়াটা ক্রমাগত দুলছিল, নাচছিল। আহার প্রস্তুত হয় নাই, অর্থাৎ এখনও খাবার, সন্ধ্যার বা রাত্রিকালীন যে খাবার সেটা রেডি হয়নি। এই জন্য হুঁকো হাতে নিমিলিত লোচনে মানে চোখ বুজে আমি অনেক কিছু ভাবছিলাম, অর্থাৎ নেশার মধ্যে ছিলাম এবং কিছু ভাবছিলাম। কি ভাবছিলাম না, আমি যদি নেপোলিয়ান হতাম, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান হতাম, তবে ওয়াটারলু যুদ্ধ জিততে পারতাম কি না এই সব নিয়েই ভাবছিলাম। আমি আগেই বলেছি এই যে কমলাকান্ত এই চরিত্রটি নেশাভান করে, সে কিছুটা বাস্তব জগতে বিচরণ করে, কিছুটা কল্পনার জগতে বিচরণ করে। বেশিরভাগ সময়ই সে যখন নেশার মধ্যে থাকে সে কল্পনার জগতে সে আচ্ছন্ন থাকে, অর্থাৎ সে অনেক কিছু ভাবে। সেরকমই তার ভাবনার মধ্যে হাজির হয়েছিল নেপোলিয়ন, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন তার ভাবনার মধ্যে হাজির হয়েছিল এবং তিনি ভাবছিলেন যে তিনি যদি নেপোলিয়ন হতেন তাহলে ওয়াটারলু যুদ্ধ তিনি জিততে পারতেন কিনা। এমন সময় একটা আওয়াজ হয় ম্যাও। এই আওয়াজে তিনি একটু চমকে ওঠেন। এখানে আমাদের একটু ব্যাখ্যায় যেতে হবে যে ওয়াটারলু যুদ্ধ এটা কাদের সাথে হয়েছিল এবং নেপোলিয়ন তিনি এই যুদ্ধে কী ভূমিকা রেখেছিলেন সেই প্রসঙ্গে আলোচনা করতে হবে। কেনই বা এই প্রসঙ্গটা বঙ্কিমচন্দ্র আনছেন সেটাও আমরা একটু আলোচনা করে নেব। না এখানে এরকম ইতিহাসের পাতা খুঁজলে তোমরা পাবে না ফরাসি দেশের বিশ্ববিখ্যাত যোদ্ধা ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তিনি বহু যুদ্ধ জয় করেছিলেন এবং ইউরোপের অধিকাংশই তিনি দখল করে নিয়েছিলেন যুদ্ধের দ্বারা। কিন্তু বেলজিয়ামের কাছে ওয়াটারলু নামে একটা জায়গা আছে, এখানে 1825 খ্রিস্টাব্দে তিনি পরাস্ত হয়েছিলেন ইংরেজদের কাছে। ইংরেজদের কাছে যুদ্ধে এই নেপোলিয়ন বিরাট যোদ্ধা, তিনি হেরে গিয়েছিলেন 1825। ইংরেজদের সেনাপতি ছিল ডিউক অফ ওয়েলিংটন। এই ইংরেজদের সেনাপতি নেপোলিয়নকে হারিয়েছিল। এবার এখানে বঙ্কিমচন্দ্র এই প্রসঙ্গটাকে আনছে না, তিনি ভারতে ইংরেজ সরকারের উচ্চপদস্থ কর্মচারী হয়েও তিনি ইংরেজদের পরাজয়ের কৌশল চিন্তা করছিলেন, অর্থাৎ ইংরেজদের পরাজয়ের তিনি আনন্দিত হবেন, এই জন্যই কিন্তু তিনি এখানে এই প্রসঙ্গটাকে এনেছেন। অর্থাৎ তার মধ্যে ইংরেজ বিদ্বেষ চলে এসেছিল, সেই জন্যই তিনি এই প্রসঙ্গটা আনছেন যে যদি নেপোলিয়ন জিতে যেত সেই যুদ্ধে তাহলে ইংরেজরা পরাজিত হতো, তাতে হয়তো আনন্দ হতো। এই জন্যই তিনি আফিম নেশাগ্রস্ত কমলাকান্তর মুখ দিয়ে কথা বলিয়ে নিচ্ছেন। বঙ্কিমচন্দ্র তার মনোভাবকে তিনি প্রকাশ করে নিচ্ছেন, ব্রিটিশ বিরোধী মনোভাব প্রকাশ করছেন। চলে আসছি পরবর্তী অংশে। চাহিয়া দেখিলাম, অর্থাৎ একটা ম্যাও শব্দ হলো। এবার এই কমলাকান্ত চেয়ে দেখছেন। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না যে কিসের ছায়া, কে ম্যাও করল। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। আমি একটু আগেই বললাম যে ওয়েলিংটন কে ছিলেন, ডিউক অফ ওয়েলিংটন ইংল্যান্ডের সেনাধ্যক্ষ ছিলেন, সেনাপতি ছিলেন। এই ওয়েলিংটনের কথাই বলা হচ্ছে যে কমলাকান্ত বলছে যে মনে হলো প্রথম যে ওয়েলিংটন হয়তো বিড়াল হয়ে গেছে এবং সে হয়তো আফিং ভিক্ষা চাইতে এসেছে আমার কাছে। প্রথম উদ্যমে অর্থাৎ প্রথম চেষ্টায় পাষাণবৎ কঠিন হইয়া, অর্থাৎ খুব কঠোর হয়ে বলিব মনে করিলাম যে, আমি মনে করলাম ডিউককে বলে দিই যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত
পুরস্কার দেওয়া কি আছে, এতক্ষণে তার অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে, ডিউক বলিল ম্যাও। এই প্রসঙ্গটা আমাদের একটু বুঝে নিতে হবে যে এই ডিউকের কথা বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গ কেন আনছেন, বা এই কমলাকান্তের মাথায় কেন আসছে যে ডিউক বিড়াল হয়ে গেছে বা বিড়ালত্ব পেয়ে গেছে, ডিউক আফিং চাইতে আসছে, এটা কেন প্রসঙ্গটা আসছে একটু বুঝে নিতে হবে। না, এখান থেকে জানা যায় যে 1828 থেকে 30 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন এই ডিউক। পরে পার্লামেন্টের তিনি সদস্য হন। এখানে তাকে বিড়াল এবং নেশাখোর ভিক্ষুক বানিয়ে দেওয়াচ্ছেন বঙ্কিমচন্দ্র। তিনি নেশাখোর ভিক্ষুক বানানোর চেষ্টা করছেন। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তিনি অপরিমিত লোভী বলছেন। ইংরেজদের পররাজ্য অধিকারের লোভকে এখানে তিনি ব্যঙ্গ করছেন, নিন্দা করছেন বিড়ালের এখানে আফিং ভিক্ষার মধ্য দিয়ে। অর্থাৎ ব্যাপারটা একটু বুঝতে হবে তোমাদের, যেখানে তিনি ইতিহাসকেও টেনে আনছেন। অর্থাৎ নেশার ঘোরে কমলাকান্ত তার মনে হচ্ছে যে সামনে যে বিড়াল ম্যাও করছে বা বিড়াল রয়েছে, সেই বিড়াল আসলে হয়তো সেই ওয়েলিংটন সাহেব, যে হয়তো তার কাছে আফিং ভিক্ষা চাইতে আসছে বা এসেছে। কারণ ইংরেজদের পরের দ্রব্য চাওয়া বা পরের দ্রব্য ছিনিয়ে নেওয়ার তো একটা অভ্যাস আছে। এই জন্যই তিনি এখানে এই কথা বা প্রসঙ্গটি আনছেন যে লোভী ইংরেজ, এইটা বোঝানোর জন্য তিনি আনছেন। চলে আসছি পরের অংশে। তখন চক্ষু চাহিয়া ভালো করে দেখিলাম ওয়েলিংটন নহে। অর্থাৎ কমলাকান্তের যে ভুলটা হচ্ছিল, কমলাকান্ত ভেবেছিল ওয়েলিংটন তার হয়তো চিন্তাভাবনার মধ্যে বা তার চিন্তার জগতে বিড়াল হয়ে চলে এসেছে, কিন্তু নয়, একটি ক্ষুদ্র মার্জার, মার্জার মানে এটি বিড়াল, ছোট বিড়াল, প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল, প্রসন্ন কমলাকান্তের জন্য কিছু দুধ রেখে গিয়েছিল, তাহা নিঃশেষ করিয়া উদর সাৎ করিয়াছে। অর্থাৎ এই বিড়াল সেটি খেয়ে নিয়েছে। আমি তখন ওয়াটারলুর মাঠে বুদ্ধ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। অর্থাৎ নেশার ঘোরে কমলাকান্ত তখন ওয়াটারলুর যুদ্ধ নিয়ে খুব ব্যস্ত চিন্তাভাবনার জগতে, তখনই এই বিড়াল এসেছে এবং সে দুধ খেয়ে চলে গেছে। এক্ষণে মার্জার সুন্দরী, মার্জার সুন্দরী বলা হয়েছে মানে এখানে মেয়ে বিড়াল বা স্ত্রী বিড়ালের কথা বলা হচ্ছে, এই জন্য মার্জার সুন্দরী কথাটি বলা হচ্ছে যে এক্ষণে মানে দুধ খেয়ে নিয়ে এই বিড়াল সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছে ম্যাও। অর্থাৎ এই বিড়ালটি সে দুধ খেয়ে নিয়েছে এবং মনের সুখে সে ম্যাও ম্যাও স্বরে ডাকছে। বলিতে পারি না, বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল। অর্থাৎ এই ম্যাও শব্দের মধ্যে একটা ব্যঙ্গ ছিল। আমি আগেই বলেছি এই কমলাকান্ত প্রচুরভাবে সে ভাবনার জগতে বিচরণ করছে, তাই ম্যাও শব্দের মধ্যেও সে একটা ব্যঙ্গ খুঁজে পাচ্ছে। তার ভাবনার জগৎ এতই প্রবল, এই ভাবনার জগতের মধ্যে সে এই ম্যাও শব্দের মধ্যে একটি ব্যঙ্গ খুঁজে পাচ্ছে। এইখানে পরের এবার প্রসঙ্গে আমরা চলে যাই। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল। এবার এই কমলাকান্ত মনে মনে ভাবছে যে এই বিড়াল হয়তো আমার দিকে চাইছে আর মনে মনে হাসছে। না কি বলে হাসছে, না কেহ মরে বিল ছেঁচে, খাল বিল ছেঁচে মাছ ধরা হয়, তো সেই খাল বিল ছেঁচে কেউ মরছে আর কেউ খাচ্ছে কই। অর্থাৎ সেই খাল বিল ছেঁচে যে মাছ পাওয়া যায় সেই মাছ কেউ খায়। এখানে একটি প্রবাদ প্রবচন ইউজ করা হয়েছে যে কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই। অর্থাৎ একজন পরিশ্রম করে মরে আর একজন তার সারসত্ব বা ফল ভোগ করে বা তার ফল খায়। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো যেমন খাইয়া বসিয়ে আছি, এখন বলো কি। অর্থাৎ বিড়াল কিছুটা এরকম হয়তো ভাবছে যে তোমার দুধ খেয়েই ফেলেছি, বলো এখন কি করবে, মারবে। চলে আসছি পরের। বলি কি, আমি তো ঠিক যেমন করিতে পারিলাম না, অর্থাৎ কি বলি আমি ঠিক বুঝতে পারলাম না। কমলাকান্ত বলছে এই বিড়ালকে আমি কি বলবো,
আমার কোনো বলার কথা নেই। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার। মঙ্গলার মানে যে গরুটি দুধ দিয়েছে তার নাম হচ্ছে মঙ্গলা। সেই মঙ্গলার দুধ। দুহি আছে প্রসন্ন, প্রসন্ন গোয়ালা, সে দুধ দিয়ে গেছে। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই অধিকার। সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাচর একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। এটা প্রথা আছে সমাজে যে বিড়াল দুধ খেলে তাকে মারতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মানুষ্যকুলের কুলাঙ্গার রূপে পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নয়। কমলাকান্ত বলছে যে আমি যে এই প্রথা থেকে বেরিয়ে আসতে পারবো সেটা তো নয়, তাই বিড়ালকে মারতে হয়। না জানি এই মারজারি অর্থাৎ এই বিড়াল সুন্দরী যদি স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলি উপহাস করে, অর্থাৎ দেখো কমলাকান্ত কেমন কাপুরুষ, আমি তার ঘরে গিয়ে দুধ খেয়ে এসেছি কিন্তু কমলাকান্ত আমায় মারতে পারেনি বা আঘাত করতে পারেনি, সেই বিড়াল যদি অন্যত্র গিয়ে বলে বলে বেড়ায় কমলাকান্তর এরকম মনে হচ্ছে, তবে তো আমি কাপুরুষ প্রমাণিত হব। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। অর্থাৎ পুরুষের মতো আচরণ, কী আচরণ না, এই বিড়ালকে আঘাত করা, প্রহার করা বা শাস্তি দেওয়াই উচিত। ইহা স্থির করিয়া, অর্থাৎ এই শাস্তি দেওয়া হবে বিড়ালকে, এটা স্থির করে সকাতর চিত্তে হস্ত হইতে কোণা নামাইয়া অনেক অনুসন্ধানে একটি ভগ্ন যষ্ঠী, একটি লাঠি, যষ্ঠী মানে লাঠি, একটি ভগ্ন লাঠি, ভাঙা লাঠি বাহির করা হচ্ছে আর কি। অর্থাৎ এখানে কমলাকান্ত বিড়ালকে শাস্তি দেওয়ার জন্য একটি ভগ্ন যষ্ঠী আবিষ্কার করিয়া সগর্ভে মারজারির প্রতি ধাবমান হইল, সে বিড়ালকে মারতে যাচ্ছে। মারজারি কমলাকান্তকে চিনিত, মারজারি কমলাকান্তকে ঠিক চিনত। সে যষ্ঠী দেখিয়া অর্থাৎ লাঠি দেখে বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করল না। অর্থাৎ বিড়াল জানতো যে এই কমলাকান্ত কাউকে মারতে পারে না বা পারবে না, খুব নিরীহ সাধারণ, কেবল আমার মুখখানে চাহিয়া হাই তুলে একটু সরিয়া বসিল। অর্থাৎ বিড়ালের কোনো কষ্টই নেই বা কোনো কিছু এখানে প্রতিক্রিয়াই নেই যে বিড়ালকে আমি মারতে গেলাম, সে বিড়াল একটু সরে বসলো কেবল। বলিল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্ঠী ত্যাগ করিয়া পুনরপি অর্থাৎ আবার শয্যায় আসিয়া হুঁকা লইলাম। অর্থাৎ আমি বিড়ালকে আর মারা হলো না, আমি এসে আবার হুঁকা হাতে বসিলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া, এখানে দিব্যকর্ণ কথার অর্থ হচ্ছে ভগবানের দেওয়া শোনার ক্ষমতা, অর্থাৎ ভগবানের দেওয়া শোনার ক্ষমতা যখন আমার চলে এসেছে, সেই শোনার ক্ষমতা আমার ফিরে এসেছে, সেই ক্ষমতার জোরে মারজারের বক্তব্য সকল বুঝিতে পারি না। অর্থাৎ মারজার কি বলতে চাইছে এই ম্যাও কথার মধ্য দিয়ে, সেটা এবার বুঝতে পারছি এই বিড়ালের বক্তব্য কী, কারণ আমি এখন হয়তো বাস্তবে ফিরে এসেছি। কমলাকান্ত বলছে, বুঝিলাম যে, কি বুঝছে না, কমলাকান্ত বুঝছে বিড়াল বলিতেছে, বিড়াল বলছে যে মারপিট কেন, অর্থাৎ এই দুধ খেয়েছি বলে মারতে যাচ্ছ কেন? স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মাংস মৎস্য সকলই তোমরা খাইবে, আমরা কিছুই পাইব না কেন? তোমরা মানুষ্য, আমরা বিড়াল, প্রভেদেই। তোমাদের ক্ষুধা পেপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙা লাঠি লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। এখানে বিড়াল, আমি আগেই বলেছি, সে শোষিত বঞ্চিত দরিদ্র মানুষের প্রতীক। না, এখানে বিড়াল যে কথা বলছে, কি কথা বলছে, যে মারতে আসছো কেন, আমি দুধ খেয়েছি তা না, এই জগৎ সংসারের যত কিছু সুন্দর খাবার আছে, ক্ষীর দই দুগ্ধ মাংস মাছ সব কিছু তোমরাই খাবে, অর্থাৎ যাদের প্রতিপত্তি আছে তোমরাই খাবে, যারা একটু পিছিয়ে পড়া, যাদের সেভাবে প্রতিপত্তি নেই, তারা কি কিছুই পাবে না? অর্থাৎ আমি বিড়াল বলে, বিড়াল মানে আমি বঞ্চিত অবহেলিত মানুষ বলে আমি কেবল বঞ্চনার আড়ালেই থাকবো? তোমাতে আমাদের প্রভেদ কি? কিছুই তো প্রভেদ নেই। তোমাদের খিদে পায় বুঝি, আমাদের খিদে পায় না? অর্থাৎ যারা খেটে খাই, আমরা যারা খেটে খাওয়া মানুষ, তাদের বুঝি খিদে নেই?
তোমরা খাও, আমাদের তো তাতে আপত্তি নেই, কিন্তু আমরা কিছু একটা খেলেই তোমরা লাঠি নিয়ে মারতে কেন আসো? খুব সুন্দর কথা এখানে প্রসঙ্গ উপস্থাপন করা হচ্ছে। এই জায়গাটাকে যদি আরও ব্যাখ্যা করি এরকম দাঁড়াবে না, এখানে বিড়াল হয়ে উঠেছে দরিদ্র জনসাধারণের প্রতীক বা রূপক। না, সে তর্কের মধ্য দিয়ে তুলে ধরতে চাইছে যে সমাজে ধনী ও দরিদ্রের জীবনযাত্রার এই যে আসমান জমিন ফারাক, সেই ফারাক কেন থাকবে? একদিকে ধনবানেরা সমস্ত ভোগ সুখ আরাম আয়েস ধন দৌলত খাওয়া দাওয়া ভোগ করে যাবে, আর অন্যদিকে গরিবেরা দুমুঠো ভাতের সন্ধানের জন্য ঘুরে বেড়াবে, সেটাও তাদের নেই। ফলে বেঁচে থাকার জন্য তারা যদি কোনো অনৈতিক কাজে লিপ্ত হয়, অর্থাৎ দুধ চুরি করে যদি খায়, তার জন্য তো দায়ী ধনীরাই, কিন্তু সেই ধনীরাই তাদেরকে মারতে আসবে কেন? চলে আসছি পরবর্তী অংশে। এবার বিড়াল বলছে যে তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। অর্থাৎ বিড়াল বলছে আমি তোমাদেরকে, মনুষ্য জাতিকে, তোমরা যারা বিত্তবান এরকমই, যারা অপর পক্ষের উপর শাসন করো, গরিব মানুষদের উপর শাসন করো, তাদেরকে আমি কিছু উপদেশ দিতে চাই। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতি উপায়ন্তর দেখি না। অর্থাৎ বিজ্ঞ চতুষ্পদ, মানে এই চার পেয়ে জীব, এই চার পেয়ে জীবের বা পশুর কাছে শিক্ষালাভ তোমরা নাও, তাছাড়া তোমাদের জ্ঞানের উন্নতির আর কোনো উপায়ন্তর বা উপায় তোমাদের নেই। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিন এ কথাটি বুঝিতে পারিয়াছ। অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের যে যা শিক্ষা দীক্ষার ধরন, তা দেখে হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো। এই অংশটা একটু ব্যাখ্যা করতে হবে। না, বিদ্যালয়ের কথা আসছে কেন? না, এখানে বঙ্কিমচন্দ্র বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেই সম্পর্কে তিনি তার অসন্তুষ্টি প্রকাশ করছেন। তিনি সন্তুষ্ট নন এই বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে। না, এই শিক্ষা ব্যবস্থা ধনীর পক্ষপাতী, দুর্বলের প্রতি উদাসীন। প্রকৃত ধর্ম কাকে বলে তা এই শিক্ষা ব্যবস্থা শেখায় না। এই জন্যই এই শিক্ষা ব্যবস্থা নিয়ে অনীহা প্রকাশ করছেন বঙ্কিমচন্দ্র এখানে। এই জন্যই বিড়াল রূপে তিনি জ্ঞান দিচ্ছেন, জ্ঞান শোনাচ্ছেন যে এই জ্ঞান বিদ্যালয়ে তো দেয় না, বিদ্যালয়ে তো ধর্ম অধর্মের শিক্ষা দেয়ই না। এখানে এবার বিড়াল আরও কিছু কথা বলছে, দেখো শয্যাশায়ী মানুষ, অর্থাৎ এই মনুষ্য জাতি তুমি দেখো। শয্যাশায়ী মানুষ কেন বলা হচ্ছে? না, এখানে আরামপ্রিয় মানুষদেরকে শয্যাশায়ী মানুষ বলা হচ্ছে, যারা কোনো কাজ করে না, আরামে আয়েসে ঘুরে বেড়ায়, এই ধরনের মানুষ। তাই বলা হচ্ছে দেখো শয্যাশায়ী মানুষ। ধর্ম কি না, পর উপকারই হচ্ছে পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার যে পরম উপকার হইয়াছে, তোমার আহারিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরিই করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, অতএব আমাকে প্রহার করিও না, আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। এখানে খুব সুন্দর একটি কথা বলছে বিড়াল, যে ধর্ম কি না, পরকে উপকার করা, পরের উপকার করাই তো ধর্ম, এটাই মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। তাই তুমি আমার উপকার করেছো, আমি যে দুধটুকু পান করেছি এই দুধটুকু তোমার ছিল, তুমি সেটুকু আমাকে খেতে দিয়েছো, অতএব তুমি সেই ধর্মের অধিকারী হয়েছ। তোমার ধর্ম সঞ্চয় যা কিছু হয়েছে তার মূল কারণ তো আমি, তাই আমাকে প্রশংসা করো, বিড়াল বলছে। এরপর বিড়াল কি বলছে আরও, না দেখো আমি চোর বটে, অর্থাৎ বিড়াল বলছে আমি চুরি করে তোমার দুগ্ধ পান করেছি, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? আমি কি সাধে নিজের ইচ্ছাতে আমি চুরি করেছি? খাইতে পাইলে কে চোর হয়? আগেই বলেছি যে বিড়াল এখানে দরিদ্র সমাজের কথা বলছে, যে দরিদ্র সমাজ যখন খেতে পায় না তারা কি করে, পরের দ্রব্য চুরি করে খাওয়ার চেষ্টা করে। বিড়াল যেমন কাজটি করেছে, সে খেতে পায়নি বলেই তো সে দুধটি চুরি করে খেয়েছে। বিড়াল সেই কথাটাই বলছে যে যদি কেউ খেতে পায় সে কি সাধ করে চুরি করে বা চোর হয়? দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। এখানে দারুণ কথা বলছেন যে অনেক সাধু রয়েছেন যারা সাধু সেজে ঘুরছেন এই জগতে, তারা চোর অপেক্ষাও আরও বাজে। চোররা তাও তারা ইচ্ছায় চুরি করে না, কিন্তু অনেক সাধু রয়েছে যারা চোরের থেকেও অধার্মিক।
তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অর্থাৎ কিছু সাধু পুরুষ রয়েছে বা কিছু মানুষজন রয়েছে যাদের প্রচুর প্রতিপত্তি, প্রয়োজনাতীত মানে প্রয়োজনের অতীত তাদের ধন সম্পদ রয়েছে, কিন্তু তারা তা আছে বলে তারা কিন্তু অপরের মুখ পানে চায় না, অপরকে তা দিতে চায় না, সাহায্য করে না। এই জন্যই তো চুরি করতে হয় বা চুরি করে। অধর্ম চোরের নয়, চুরি যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। অর্থাৎ যারা সম্পদ লুকিয়ে রাখে, গরিবের মধ্যে সেই সম্পদ দেয় না, তাদের অপরাধ, তাদের জন্যই চুরির মতো এই অধর্ম হয়। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণ দোষী। অর্থাৎ যে মানুষ সম্পদ কুক্ষিগত করে রাখে সেই মানুষ চোরের থেকেও বেশি অপরাধী বিড়াল বলছে। না, চোরের দণ্ড হয়, কিন্তু চুরির মূল কারণ যে তার দণ্ড হয় না কেন? অর্থাৎ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে চারিদিকে, মানুষের মুখে দুবেলা অন্ন নেই, কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে সেই অন্নগুলোকে জমিয়ে রাখছে, কুক্ষিগত করে রাখে, সাধারণ মানুষের মধ্যে সেই অন্নকে বিলিয়ে দেয় না। মানুষজন যখন ক্ষুধার তাড়নায় সেই অন্নকে ছিনিয়ে আনতে যায়, চুরি করে, তখনই শুরু হয়ে যায় দোষীর দণ্ড দেওয়ার পালা। তাই এখানে কথা বলা হচ্ছে যে চুরির অপরাধ না হয় চোরের হলো, কিন্তু যারা এইভাবে মানুষের আহার লুকিয়ে রাখছে, সঞ্চয় করে রাখছে, তাদের প্রয়োজন নেই তবুও সঞ্চয় করছে, তাদের কি দণ্ড হয়? পরের অংশ এবার বিড়াল বলছে যে দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া কেউ দেয় না। এখানে বিড়াল খুব সুন্দর কথা বলছে, গরিব মানুষের একদম মুখের কথাকে তুলে ধরছে যে গরিব মানুষ খেতে পায় না। কিছু কিছু মানুষ আছে যারা খাবার তাদের যেগুলো বেড়ে যায় তারা ফেলে দেয় এথা ওথা, কিন্তু বিড়ালকে দেয় না, গরিব মানুষকে তারা ডেকে দেয় না, তারা সেই খাবার নর্দমায় ফেলে দেয়। তোমাদের পেট ভরা, আমার পেটে ক্ষুধা কি প্রকারে জানিবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? এখানে একটি দারুণ কথা তুলে ধরছে বিড়াল বা বঙ্কিমচন্দ্র, যে গরিব মানুষের জন্য তোমরা যদি কিছু পরোপকার করো, যদি কিছু খাবার তাদের জন্য ত্যাগ করো, যেগুলো তোমরা ফেলে দাও, যা তোমাদের উদ্বৃত্ত, যা তোমাদের বেঁচে যাওয়া খাবার, সেই খাবার যদি গরিব মানুষের মধ্যে বিলিয়ে দাও, তাতে তোমাদের কিছু অগৌরব হবে? কিচ্ছু হবে না, উল্টে গৌরব হবে। আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই। যে কোনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাঁপুড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে। এখানে দারুণ একটি কথা বলছেন, সমাজের একদম সুন্দর একটি কথাকে তুলে আনছেন, যে দরিদ্র আর ধনীর মধ্যে ব্যাপক পার্থক্যকে তিনি এখানে তুলে ধরছেন বিড়ালের কথার মধ্য দিয়ে। যে গরিব মানুষের, নিচুতলার মানুষের, যারা খেটে খায়, যারা অভাবী, তাদের দুঃখের দুঃখী কারা হবে, কেন হবে? এটা তো সমাজ গর্হিত কাজ, সমাজে তো এরকম মানুষ দেখা যায় না, বা যারা এই ধরনের কাজ করে সমাজ তাদেরকে ছি করবে। এই প্রসঙ্গটাকে একটু ব্যাখ্যা করতে হবে আমাকে। না, এখানে একটি কথা বলা হয়েছে না, ছোট লোকের দুঃখে কাতর, না ছোট লোক বলতে এখানে গরিব মানুষকে বোঝানো হয়েছে। বড় লোক, ছোট লোক, বড় লোক যাদের পয়সা আছে, প্রচুর পয়সা আছে, আর যাদের পয়সা নেই এখানে তাদেরকেই ছোট লোক বলা হচ্ছে, না গরিব মানুষ। বঙ্কিমচন্দ্র অন্যত্র আরেক জায়গায় লিখে গিয়েছিলেন এরকম, যে মানুষ হলো বড় মানুষ বলিলে 8 হাত বা 10 হাত মানুষ বোঝায় না, যাহার ঘরে এই দেবী অর্থাৎ মুদ্রা বাস করে সেটাই বড় মানুষ। অর্থাৎ বঙ্কিমচন্দ্র তার মানসিকতা তিনি আরেক জায়গায় প্রকাশ করে গেছেন, যে বড় মানুষ বলতে বঙ্কিমচন্দ্র কী বোঝেন, না যাদের প্রচুর পয়সা আছে তাদেরকে বঙ্কিমচন্দ্র বড় মানুষ বলতেন, যাদের পয়সা নেই তাদেরকে তিনি ছোট মানুষ বলতেন। আকারে আয়তনে বড় এরকম নয়, পয়সার দিক থেকে, বৃত্তের দিক থেকে, প্রতিপত্তির দিক থেকে যারা বড়, যারা ছোট তারা ছোট, যারা বড় তারা বড়, এই কথাটাই এখানে প্রকাশ করছেন। যে বড় মানুষ যারা, যারা প্রচুর প্রতিপত্তির মালিক, ছোট মানুষদের যাদের প্রতিপত্তি সেভাবে নেই, যারা গরিব দুঃখী, তাদের জন্য ব্যথিত কেন হবেন?
না, এটা তো এটা খারাপ কথা, খারাপ জিনিস, কেউ হতে আসবে না, কোনো দুঃখেই না। এরপরের অংশে চলে আসছি। না, বলা হচ্ছে দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায় অলঙ্কার আসিয়া তোমার দুগ্ধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিতে। দারুণ কথা বলছে। যদি কোনো শিরোমণি চূড়ামণির দল, অর্থাৎ কোনো বড় মাপের মানুষ যদি তোমার এই দুধটুকু খেয়ে যেত, তুমি কি তাকে এইভাবে মারতে আসতে পারতে বা মারতে যেতে? কোনো দিন যেতে না, কারণ বড় মানুষকে কেউ আঘাত করতে যেতে পারে না। বরং জোর হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব, তবে আমার বেলায় লাঠি কেন বেরোয়। খুব সুন্দর কথা বলছে বিড়াল। না, বিড়াল এখানে গরিব মানুষের প্রতীক। না, সে বলছে যদি কোনো বড় মাপের মানুষ এসে তোমার এই দুধটুকু চেয়ে নিয়ে যেত বা খেয়ে নিয়ে যেত, তুমি তাকে বলতে আরও একটু দুধ কি এনে দেবো। কিন্তু আমার মতো গরিব মানুষ, একটা সাধারণ বিড়াল এই দুধটুকু খেয়েছে বলে তুমি হয়তো আমাকে মারতে আসছো লাঠি নিয়ে। কেন? তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি। দারুণ কথা বলছে যে বড় লোকের, যাদের পয়সা আছে তাদের কি খিদে বেশি, যাদের পয়সা নেই তাদের কি খিদে কম? তা তো নয়, সব মানুষের খিদে সমান। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, যে তেলা মাথাতেই মানুষ বেশি তেল দেয়, অর্থাৎ যাদের পয়সা আছে সেখানে গিয়েই মানুষজন বেশি পয়সা ওড়ানোর চেষ্টা করে বা তাদেরকেই আরও পয়সা দেয়, ধনীকেই আরও ধনী করে তোলা মনুষ্য জাতির প্রবণতা। দরিদ্রের দুঃখ কেহ বোঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাকে দণ্ড দাও। ছিছি। এনে বেড়াল বলছে যে যার পেটে খিদে নেই তাকে তোমরা আয়োজন সাজিয়ে খেতে দাও, যে এসো এসো খেয়ে যাও। সে খাবে না, তার খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু যার খাওয়ার যে প্রয়োজনটুকু আছে তাকে কেউ ডেকে খাওয়ায় না, উল্টে সে যদি খেয়ে নেয়, খেয়ে ফেলে, তাকে চোর বলে অপবাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু এই চুরিকে সে সাধে করছে, খিদের জ্বালায় করছে, সেটা কেউ দেখে না। এবার এই বেড়াল বলছে দেখো আমাদিকে দশা দেখো, আমাদের দশা দেখো। প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিকে দৃষ্টি করিতেছি। অর্থাৎ আমরা গরিব মানুষ। বিড়াল বলছে আমরা গরিব মানুষ, দেখো আমাদের দশা দেখো। আমরা প্রাচীরে প্রাচীরে এর বাড়ি ওর বাড়ি করে বেড়াই দুটি খাবারের জন্য। কেউ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না। যদি কেউ আমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট, যুবতী ভার্যার সহদর বা মুখ্য ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। এখানে বিড়াল বলছে যে আমরা লোকের বাড়ির দেওয়ালে দেওয়ালে, বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াই, কেউ আমাদেরকে ডেকে খেতে দেয় না, আমাদের দিকে কেউ চেয়েই দেখে না, কেউ মাছের কাঁটাটুকু বাড়িয়ে দেয় না, ক্ষুধা নিয়েই ঘুরে বেড়াই, আমরা গরিব মানুষ। কিন্তু আমাদের মধ্যে কেউ যদি কোনো বাড়িতে সোহাগের বিড়াল হইল, মানে পোষা বিড়াল হতে পারে, গৃহমার্জার হতে পারে, মানে গৃহ বিড়াল, ঘরের পোষা বিড়াল, পোষ মানানো বিড়াল হয়ে যায় আমাদের মধ্যে কোনো বিড়াল, মানে বিড়াল এই দরিদ্র সমাজকে বোঝানো হচ্ছে, তাই দরিদ্র সমাজের প্রতীক এই বিড়াল। সে বলছে যে কেউ কেউ যদি একটু বড় ঘরে পৌঁছে যেতে পারে, কোনো বৃদ্ধের নিকট, কিংবা যুবতী ভার্যা, ভার্যা মানে বউ, কোনো যুবতী বউয়ের কোলে বসে এই বিড়াল যদি আদর খেতে পারে, তাহলে তার জীবনটা হয়তো পাল্টে যায়। তবে তার পুষ্টি, তার জীবন হয়তো পাল্টেই যায়। তাহার লেজ ফুলে ওঠে, গায়ে লোম হয়, এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবিও হইয়া পড়ে, অনেক বিড়ালও কবি হয়ে যায়। এরকম একটা ব্যঙ্গ টানা হচ্ছে। এই জায়গাটা একটু ব্যাখ্যা করব যে আমাদের দশা দেখো। না, এরকম বলা হচ্ছে যে দরিদ্রের অবস্থা, দুঃখ, দুর্দশা বর্ণনা এখানে করা হয়েছে। না, এখানে বলা হয়েছে হাসি তামাশা বা ব্যঙ্গ বিদ্রুপ থেকে এখানে তিনি দুঃখ বেদনায় ডুবে যাচ্ছেন। না, ক্ষুধার এক নিদারুণ ছবি তুলে ধরছেন এই জায়গাটার মধ্য দিয়ে। চলে আসছি পরের, হচ্ছে আর আমাদিগের দশা দেখো। আমাদিগের মানে বিড়াল বলছে আমরা যারা এরকম গরিব বিড়াল, আমরা যারা এই দরিদ্র, লোকের ঘরে ঘরে ঘুরে ঘুরে বেড়াই টোটো করে, কিচ্ছু খাবার জোটে না, এই ধরনের যারা বিড়াল, যারা লোকের ঘরের পোষা বিড়াল হতে পারলাম না, এই ধরনের বিড়ালদের কীরকম দশা। না, আহার অভাবে উদর কৃশ, আর অভাবে আমাদের পেট
ঢুকে গেছে বা রোগা হয়ে গেছে। কৃষ মানে বা কৃষ মানে রোগা হয়ে যাওয়া। অস্থি পরিদৃশ্যমান, অস্থি মানে হাড়, হাড় কঙ্কাল গোনা যাচ্ছে। লাঙ্গুল বিনত, লাঙ্গুল মানে লেজ, লেজ একদম ঝুঁকে পড়ছে মাটিতে। দাঁত বাহির হইয়াছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে। অবিরত আহার অভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও, খাইতে পাই না। যে কালো, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। খুব সুন্দর এক নিদারুণ কষ্টের ছবি তুলে ধরছেন, যে যারা গরিব মানুষ, যারা খেতে পায় না, যাদের পেটে পেটে ঘষা খাচ্ছে বা পেট একদম রোগা হয়ে গেছে, যাদের হাড় কঙ্কাল গোনা যাচ্ছে, যে সমস্ত মানুষ যারা শুধু খাবার বে করে এখান ওখান ঘুরে বেড়াচ্ছে, এই বেড়ালের মতো যাদের দশা, ম্যাও ম্যাও করে যারা ডেকে বেড়ায় কেবল খাবার দাও খাবার দাও। বলছে আমাদের কালো চামড়া দেখে তোমরা বড় মানুষরা কেবল ঘৃণা করো, খেতে দাও না। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছুই অধিকার আছে? খাইতে দাও, নইলে চুরি করিব। বলছে আমাদের এই পৃথিবীর মৎস্য মাংস কিছু খেতে দাও, নাহলে আমরা যে চুরি করব, চুরি করেই খাবো। আমাদের কৃষ্ণ চর্ম মানে আমাদের এই কালো চামড়া, শুষ্ক মুখ, শুকনো মুখখানা, ক্ষীণ সুকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? বলছে আমাদের কষ্ট শুনে, আমাদের গরিব মানুষদের এই যে খাওয়ার জন্য আরতি শুনে কি তোমাদের বুক একটুকু ফেটে যায় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি কোনো দণ্ড নাই? মানে মানুষ যে এত নির্দয় হতে পারে, নিষ্ঠুর হতে পারে, মানুষের উপর মানুষ যে অকথ্য অত্যাচার চালায়, মানুষের উপরেই মানুষ যে অকথ্য অন্যায় করে, তার কি কোনো শাস্তি নেই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নেই কেন? অর্থাৎ ধনী দরিদ্রের এই বৈষম্য তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে, এটা যারা তৈরি করেছে তাদের কি কোনো শাস্তি নেই? কেন নেই? তুমি কমলাকান্ত, তুমি দূরদর্শী, কেননা আফিমখোর তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? বিড়াল এবার ডিরেক্ট কমলাকান্তকে প্রশ্ন করছে যে কমলাকান্ত, তুমি তো দূরদর্শী মানুষ, তুমি দেখতে পাও না যে ধনীর দোষেই তো একটা দরিদ্র মানুষ চোর হয়ে যায়? সে যদি 5টা মানুষকে খেতে দিত, তাকে কাজ দিত, তাহলে কোনো মানুষ চোর হতো না। চোর কেন হয়? মানুষ খেতে পায় না বলে। 500 দরিদ্রকে বঞ্চিত করেই একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করে, কেন করবে? 500 জনকে বঞ্চিত করেই একজন মানুষ বড়লোক হয়ে ওঠে, এই বঞ্চনা কেন? যদি করিল, যদি বা করেও, তবে সে খাইয়া তাহার যা বাঁচল তাহা দরিদ্রকে দেবে না কেন? যদি না দেয়, তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য পৃথিবীতে কেহ আসে না। খুব সুন্দর কথা বলা হচ্ছে। বিড়াল এখানে বলছে যে অনাহারে মরে যাওয়ার জন্য কোনো মানুষ তো পৃথিবীতে আসেনি, কোনো জীবও আসেনি, কোনো পশু পাখি কেউ আসেনি। তাই অনাহারে মানুষ মরবে আর একদিকে এক শ্রেণীর মানুষ খাবার সঞ্চয় করে রেখে দেবে, এটা কেন হবে? এই বৈষম্য কেন সমাজে থাকবে? এর কি কোনো শাস্তি নেই? চুরি করার শাস্তি আছে। চলে আসছি পরের অংশে। আমি আর সহ্য করিতে পারিলাম না, বলিলাম থামো। এবার এই কমলাকান্ত এবার বিড়ালের এই এতক্ষণ ধরে কথা শুনছিল, সে এবার বলছে যে বিড়াল তুমি থামো, থামো মার্জার পণ্ডিত, বিড়াল পণ্ডিত তুমি থেমে যাও। তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক্স মানে সমাজতন্ত্রীদের মতো, সাম্যবাদের কথা। তুমি গোটা সমাজকে সমান দেখতে চাইছো, তোমার কথা বড় সোশিয়ালিস্টিক্স। এই জায়গাটা একটু ব্যাখ্যা করতে হবে না। সোশ্যালিস্ট যারা সমাজতন্ত্রী বা সমাজতন্ত্রবাদী, তারা চায় এই ধনসম্পদের সমান বন্টন, অর্থাৎ সমাজে যেমন শ্রম দেবে তেমনি তার পুরো সে দামও পাবে। অর্থাৎ এক শ্রেণী প্রচুর ধনী হয়ে উঠবে, এক শ্রেণী কিছুই পাবে না। এটা সাম্যবাদের কথা নয়। যারা সাম্যবাদী সোশিয়ালিস্টিক্স তারা এই কথা বলে না, তারা চায় সমাজে সমস্ত মানুষ সমান। এখানে বঙ্কিমচন্দ্র কিছুটা সেই সাম্যবাদের কথাই তুলে ধরছেন। চলে আসছি এর পরের অংশে এবার। না তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক্স, না সমাজ বিশৃঙ্খলার মূল, অর্থাৎ সমাজে বিশৃঙ্খল ঘটানোর মূল তুমি যদি এরকম কথা বলো। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়,
তবে কেহ আর ধন সঞ্চয় করবে, তাহাতে সমাজের অনিষ্ট, ধন বৃদ্ধি হইবে কীভাবে। অর্থাৎ এখানে এবার কমলাকান্ত তার যুক্তি রাখছে না। কমলাকান্ত বলছে যে এক শ্রেণীর মানুষ যদি ধনী হয়ে না ওঠে তাহলে সমাজে ধন কিভাবে বৃদ্ধি পাবে, প্রতিপত্তি টাকা কিভাবে জমবে না তো, তাহলে তো কেউ ধনী থাকবে না। মার্জার বলিল না হইল তো আমার কি, অর্থাৎ সমাজে কেউ ধনী হলো কি না হলো, বিড়াল বলছে তাতে আমার কি। সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি। অর্থাৎ এখানে বিড়াল দারুণ কথা বলছে যে ধনী আরও ধন বৃদ্ধি হলো বা তার ধন সম্পদ আরও বাড়লো কি কমলো, তাতে দরিদ্রের বা গরিব মানুষের কি এসে যায়। আমি বুঝিয়া বলিলাম যে, এখানে এবার এই কমলাকান্ত বলছে আমি বিড়ালকে এবার বোঝালাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। অর্থাৎ সমাজ উন্নত হবে তখনই যখন সমাজের পারিপার্শ্বিক এক শ্রেণীর মানুষ ধনী হয়ে উঠবে। যদি এক শ্রেণীর মানুষ ধনী হয়ে না ওঠে তাহলে সমাজের উন্নতি হবে না। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব। দারুণ কথা বলেছে যে আমার পেটে খিদে, অর্থাৎ সেই কবি সুকান্তের কথার মতো। অর্থাৎ পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। অর্থাৎ যে মানুষের পেটে খিদে আছে সেই মানুষের কাছে সমাজের কথা বা সমাজের উন্নতির কথা কোনো মানেই রাখে না। যে মানুষের পেটে খিদে রয়েছে, অর্থাৎ ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুমুঠো ভাত। যে শিশুর পেট খিদে জ্বলছে সে স্বাধীনতার মানে কি বোঝে, সে সমাজের মানে কি বোঝে, কেন বুঝবে, সে আগে খেতে চায়। বিড়াল এখানে সেই কথাই বলছে যে সমাজের উন্নতি হলো কি হলো না তাতে কি এসে যায়, আমরা গরিব মানুষ, আমরা খেতেই পাই না। এবার কমলাকান্ত বলছে যে বিড়ালকে বোঝানো দায় হইল, অর্থাৎ বিড়ালকে কি বোঝানো যায়, বিড়ালকে বোঝানো কিছু মতেই সম্ভব হচ্ছে না যুক্তি দিয়ে। যে বিচারক বা নৈয়ায়িক কস্মিন কালেও কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। বেশ, এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও, তার্কিক মানে তর্ক যে ভালো করতে পারে, অর্থাৎ এই বিড়াল তার বুদ্ধি আছে, সে তর্ক করতে পারে, সে সুবিচারক, অর্থাৎ তাকে কি বোঝানো যায়। সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে, অর্থাৎ বিড়ালের বুদ্ধি আছে, সে বুঝবে কেন, এটা যদি অন্য কোনো কেউ হতো বুঝে নিত, এ বুদ্ধিমান বিড়াল, এ বুঝবে না। অতএব তাই ইহার উপর রাগ না করিয়া, অর্থাৎ এখানে কমলাকান্ত বলছে তাই বিড়ালের ওপর রাগ করে আর দরকার নেই। তাই বললাম কি না, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। এখানে কমলাকান্ত বলছে যে সমাজে এখানে ধনীদিগের প্রয়োজন আছে, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। দরিদ্র মানুষের সমাজে প্রয়োজন থাকতেও পারে না থাকতেও পারে। খুব সুন্দর একটা কথা বলা হচ্ছে যে যারা বিত্তবান মানুষ, যারা ধনী মানুষ, তারা এরকমই মানসিকতা নিয়ে চলে যে সমাজে দরিদ্র মানুষ রইল কি না রইল কিচ্ছু এসে যায় না, সমাজে ধনীদের প্রয়োজন। এরপর মার্জারি মহাশয় বলিলেন, এই বিড়াল এবার বলছে না চোরকে ফাঁসি দাও তাহাতে আমার আপত্তি নেই, কিন্তু তাহার আগে আর একটি নিয়ম করে দাও। অর্থাৎ চোরকে ফাঁসি দাও, যে চুরি করবে তাকে শাস্তি দাও, কিন্তু তার আগে একটা নিয়ম করে দাও, যে বিচারক চোরকে সাজা দেবে তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। যে বিচারক চোরের সাজা বা চুরির সাজা, খাবারের জন্য যারা চুরি করে তাদের শাস্তি দেবে, সেই বিচারককে আগে 3 দিন উপোস করে কাটাতে হবে। তা হলে যদি তার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। অর্থাৎ বিচারক চোরকে ফাঁসি দেবেন তখনই যখন এই বিচারক চোরের পজিশনে আসবে, কেন মানুষ চুরি করে তিনি বুঝতে পারবেন, তাহলেই না এই বিচারককে 3 দিন উপোস করে থাকতে হবে। যদি 3 দিন উপোস করার মাঝে এই বিচারক চুরি করে কিছু খেতে যায় তাহলে কিন্তু হবে না। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি আদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। এবার বিড়াল বলছে যে তুমি আমাকে মারতে লাঠি তুলেছিলে না, কমলাকান্তকে বলছে যে তুমি 3 দিন উপোস করে দেখো, আমাদের মতো 3 দিন 4 দিন 5 দিন আমরা খেতেই পাই না, এরকম আমাদের পজিশনে বা আমাদের অবস্থায় পড়ে দেখো। তুমি যদি এর মধ্যে ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিড়াল বলছে যে এই 3 দিবস উপোস করে তুমি থাকতেই পারবে না, তুমি কিছু চুরি করে কোথাও না কোথাও কিছু খাবেই।
যদি কিছু না খাও 3 দিবস তুমি যদি উপোস করে থাকতে পারো তাহলে আমাকে যা শাস্তি দেবে আমি মেনে নেব। বিড়াল বলছে যে মানুষ কেন চুরি করে বা একটা বিড়াল কেন চুরি করে খায় জানো? এটাই হচ্ছে কারণ, সে খেতে পায় না বলে। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথা অনুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবুদ্ধির কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণের মন দাও, অর্থাৎ তুমি ধর্মে মন দাও, এই সকল নীতির কথা, যুক্তির কথা, এইসব যুক্তির কথা তুলো না। বিড়ালকে কমলাকান্ত বলছে তুমি ধর্মে মন দাও। তুমি যদি ধর্ম চাও তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার পাইতে পারো বা হইতে পারে। আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা তুমি বুঝতে পারবে, যে কমলাকান্ত দপ্তর পড়লেও তুমি কিছু জ্ঞান পেতে পারো। এখানে ঠাট্টা করছে কমলাকান্ত, সে বলছে যে তুমি ধর্মে মন দাও, বরং পড়াশোনা করো, ওসব খাবারের কথা, ন্যায়ের কথা, চুরি করার কথা, মানুষ কেন খাবার পায় না তার কথা, ওইসব প্রসঙ্গ তুলো না বাবা, তুমি অন্য কিছু কথা তোলো, তুমি বই পড়ো। এক্ষণে স্বস্থানে গমন করো, তুমি যেখানে ছিলে বাবা সেখানে চলে যাও। প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলেছে, প্রসন্ন গোয়ালা সে কিছু ছানা দিয়ে যাবে। জলযোগের সময় এসো, জল খাবারের সময় এসো বিড়াল বাবা, তুমি উভয়ে ভাগ করে খাবো। আদ্য আর কাহারও হাঁড়ি খাইও না। আদ্য মানে আজকে তো দুধ খেয়েছো, আর কিছু খেও না বাবা, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসো, আরেকবার যদি আরেকবার খিদে পায় এসো। এক সরিষা ভোর আফিম দেবো, এক চিলতে আফিম দেবো বাবা, খেয়ে নিও, ঠিক আছে। মার্জার বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে, অর্থাৎ কার হাঁড়ি খাবো কি খাবো না বিড়াল বলছে আমি সেটা বিবেচনা করবো। আফিম দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ নেশার প্রয়োজন নেই, খিদের প্রয়োজন আছে। মার্জার বিদায় হইল, অর্থাৎ এই বিড়ালটি এবার বিদায় হচ্ছে, সে চলে গেল যেখান থেকে এসেছিল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি, অতএব এই ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হচ্ছে, যে একটা পতিত আত্মাকে আমি অন্ধকার থেকে আলোর মধ্যে এনেছি, এই ভেবে কমলাকান্তের খুব আনন্দ হইল। ইতি শ্রী কমলাকান্ত চক্রবর্তী সে লিখছে যে একটা অবয়বকে রূপ দেওয়ার চেষ্টা করেছি বিড়ালকে, এই জন্য আনন্দ হচ্ছে। এই হলো এই বিড়াল প্রবন্ধের সম্পূর্ণ টেক্সট ভিত্তিক আলোচনা। যাদের আজকের ক্লাস ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।